চলেন ভাইয়া, আচ্ছা আমাদের নতুন চ্যাপ্টার এক্সডি। চ্যাপ্টারের নাম হচ্ছে নির্দিষ্ট যোগজ, ডেফিনিট ইন্টিগ্রাল। ভাই সাথে একটু বাংলা লাইন লেখেন, পরে ভাই বুঝিয়ে দিচ্ছি। আমরা এতদিন ধরে একটা ফাংশনের ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় সেটা আমরা শিখছি, যে কোনো একটা ফাংশন ভাই যদি sin x কে ইন্টিগ্রেট করি তাহলে আমরা cos x পাই, তাই না? আজকে আমরা দেখবো যে cos x প্লাস c পাই। আজকে আমরা দেখবো যে কোনো একটা লিমিটের মধ্যে যখন আমরা কোনো একটা ফাংশন ইন্টিগ্রেট করবো, হয়তো এরকম পাই থেকে পাই বাই 2 এর মধ্যে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা আসলে কি পাবো একটু বুঝে ভাইয়া দেখো। ধরো এটা হচ্ছে y ইকুয়াল f অফ x ফাংশনের লেখচিত্র। সো x এর কোন একটা মানের জন্য এটা হচ্ছে তার y এর মান, তাই না ভাই? x এর এই মানের জন্য এটা হচ্ছে তার y এর মান। x এর মান যদি সামান্য চেঞ্জ করি, y এর মানে কি খুব বেশি চেঞ্জ হবে? না, y খুব বেশি পরিবর্তন হবে না। x যদি সামান্য পরিবর্তন করি, এই সামান্য পরিবর্তনটা হচ্ছে dx। সো x এর সামান্য পরিবর্তনের জন্য এটা y থাকতেছে। এখন দেখো তো y এর সাথে dx গুণ করা মানে আসলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করা না ভাইয়া? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা কি পাবো? ক্ষেত্রফল। এই জায়গাটা ক্ষেত্রফল বা একটা মান পাবো। এখন এরকম করে যদি ভাইয়া y dx সবগুলো এরকম আর এর পরের y dx এর পরের y dx এর পরের y dx সবগুলো যদি যোগ করতে থাকি, তাহলে এই ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়ছে, তাই না? ক্ষেত্রফলের মানগুলো আস্তে আস্তে বাড়তেছে। এখন ভাইয়া ধরো এই জায়গা থেকে স্টার্ট করছি করা, আর এখানে গিয়ে শেষ করছি, তাহলে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত ভাইয়া যে ভ্যালুগুলো পাইলাম, এই ভ্যালুগুলো টোটাল একটা সাম বা যোগফল আছে কিনা? অবশ্যই যোগফল আছে, কিন্তু এতদিন ধরে আমরা ওই যোগফলটা কিন্তু কখনো বের করি নাই। আমরা শুধুমাত্র ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে কি ফাংশন আসবে সেটা বের করছি, কিন্তু ওই ফাংশনটা একটা সার্টেন পয়েন্ট থেকে আরেকটা সার্টেন পয়েন্ট পর্যন্ত কতটুকু ক্ষেত্রফল এনক্লোজ করবে বা কতটুকু ভ্যালু তার ভিতরে এনক্লোজ করবে সেটা কিন্তু আমরা এখনো বের করি নাই কোনোদিন। তো আজকে আমরা সেরকম টপিক দেখবো, যে আমরা যদি একটা লিমিট থেকে আরেকটা লিমিট পর্যন্ত কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করি, এটাকে বলে লোয়ার লিমিট, এটাকে বলে আপার লিমিট। দুইটা ভ্যালুর মাঝখানে, দুইটা ব্যবধির মাঝখানে এ থেকে বি এর মধ্যে যদি একটা ফাংশন, এই যে y ইকুয়াল f অফ x, এই ফাংশনটাকে ভাই যদি এ থেকে বি এর মধ্যে এই ক্ষেত্রফলটা বের করতে চাই বা এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করতে চাই, তাহলে কত মান আসবে সেটা আমরা বের করতে চাই। কিভাবে বের করতে হয়? প্রথমে আমরা ইন্টিগ্রেট করে একটা x এর ফাংশনই তো পাই, তাই না? তাড়াতাড়ি ভাইয়া। তাহলে ভাইয়া হচ্ছে f অফ x ফাংশনকে ইন্টিগ্রেট করে ক্যাপিটাল f অফ x পাচ্ছি। এখন এই ক্যাপিটাল f অফ x থেকে তুমি যদি ফাংশনের লিমিট বসানোর মান পাইতে চাও, তাহলে অলরেডি আমরা সেগুলো করে আসছি আগ থেকে, আমরা জানি কি করতে হয়। আমরা প্রথম হচ্ছে ইন্টিগ্রেট করার পর ভ্যালুগুলা লিমিটগুলো হচ্ছে ব্র্যাকেটের ডান পাশে লিখে রাখি, তারপরে যে ফাংশনটা আমরা রেজাল্ট হিসেবে পাইছি তার মধ্যে একবার আপার লিমিট বসে x এর জায়গায়, তার মধ্যে একবার লোয়ার লিমিট বসে x এর জায়গায়, একটা থেকে একটা বাদ দিয়ে দিই, তখন আমরা হচ্ছে মোট ক্ষেত্রফল মানে মোট ভ্যালুটা পাই, নির্দিষ্ট যোগজের মানটা পাই। তো আমাদের এই চ্যাপ্টারে নতুন করে কিছুই আমরা করবো না, আগে যত ম্যাথ করছি সব ম্যাথ, নতুন কোনো ফর্মুলা নাই, কিছু নাই। আগে যা করে আসছি সবকিছু আগের মতো, শুধুমাত্র পার্থক্য হচ্ছে আগে আমরা ইন্টিগ্রেশন এখানে আনসার লিখে দিতাম, এখন এখানে আনসার লিখবো না। এখন এটা লেখার পর আবার এখানে ভ্যালু বসাবো, যে পাই বাই 2 থেকে পাই একবার আপার লিমিট আর একবার লোয়ার লিমিট বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাবো। সো এই এক্সট্রা কাজটা আমাদের এই চ্যাপ্টারে করতে হবে। তো চলো, তাহলে সহজ কথা হচ্ছে ভাইয়া,
কোন একটা লিমিটের মধ্যে, নির্দিষ্ট জগৎ যেটা লিমিটের মধ্যে আমরা যখন কোন একটা ফাংশনকে ইন্টিগ্রেট করব, আমরা কখনোই এক্স এর আরেকটা ফাংশন পাবো না, আমরা একটা মান পাবো। যে ভাই একটু আগে দেখালাম যে একটা গ্রাফ, তার আন্ডারে কতটুকু ক্ষেত্রফল পড়ে যাচ্ছে সেটা তো একটা ভ্যালু হবে নাকি, সেটা একটা ফাংশন হবে এক্স এর? অবশ্যই না, সেটা একটা মান হবে। তো আমরা যখন এই চ্যাপ্টারে যত ইন্টিগ্রেশন করব, কোনো আনসারেই আমাদের দেখবার এক্স থাকবে না। কথা কি বুঝছো? আর এতদিন ধরে আমরা যত ইন্টিগ্রেশন করছি সবগুলোতে শেষে এক্স এর ফাংশন থেকে যাইতো। আমরা সাইন এক্স কে ইন্টিগ্রেট করতেছি, সাইন এক্স কে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ এক্স পাচ্ছি, তাই না? আগেরটা মনে হয় মাইনাস দিই নাই না, আগেরটাতে আছে প্যারা নেই। সাইন এক্স কে ইন্টিগ্রেট করে আমরা মাইনাস কজ এক্স পাচ্ছি, কিন্তু এই চ্যাপ্টারে দেখবা যে আমরা কোনো এক্স এর পাবো না। কেন? কারণ আমরা যখন লিমিট বসাবো তখন এক্স এর জায়গাতে একবার আপার লিমিট আরেকবার কি বসাবো, লোয়ার লিমিট। আমরা একটা ভ্যালু পাবো, মান পাবো। কথা কি বুঝছো? তো এই হচ্ছে নির্দিষ্ট জগৎ আর অনির্দিষ্ট জগতের মধ্যে পার্থক্য। অনির্দিষ্ট জগৎ হচ্ছে তোমাকে একটা ফাংশনই দিবে, আর নির্দিষ্ট জগৎ হচ্ছে তোমাকে ওই ফাংশনের ভিতরে কতটুকু মান পড়বে, কতটুকু ক্ষেত্রফল আবদ্ধ হবে সেটা দিবে। কথা কি বুঝছো? এজন্য একটা ভ্যালু আমরা পাবো। আসো, হ্যাঁ ভাইয়া, লিমিট গুলা নর্মালি তো ফাংশন হয় না, কারণ লিমিট তো আসলে দুইটা ভ্যালু, তাই না? মানে ভাই এক্স এর একটা মান থেকে আরেকটা ব্যবধি, একটা মান থেকে আরেকটা মান পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করতেছি, এটা একটা ব্যবধি। ব্যবধি নর্মালি এক্স এর ফাংশন হয় না। বুঝতে পারছো? আসো স্টার্ট করি আমরা এবার। কিছু প্রপার্টি আমরা একটু দেখি, তার আগে একটা জিনিস একটু পড়াই নিই, সেটা হচ্ছে নির্দিষ্ট জগজে কোনো যোগজীকরণ ধ্রুবক থাকে না। কেন থাকে না দেখাচ্ছি ভাইয়া। যোগজীকরণ ধ্রুবক থাকে না। যেমন ধরো ভাইয়া, এ থেকে বি এর মধ্যে ফাংশন অফ এক্স কে ইন্টিগ্রেট করলে এক্স এর আরেকটা ফাংশন পাবো, ক্যাপিটাল এফ অফ এক্স। এখন যদি সি পাই, আমরা তো এতদিন ধরে কি করতাম, যে একটা ফাংশন লেখার পরে প্লাস সি লিখতাম। সি কেন লিখতে হবে আমরা আগে পড়ে আসছি, কারণ ডিফারেন্সিয়েশন করার সময় যদি কোনো কনস্ট্যান্ট থাকে, ডিফারেন্সিয়েশনের পর কনস্ট্যান্ট অস্তিত্ব বিলীন হয়ে যায়, কারণ ইন্টিগ্রেট করার সময় আমরা আবার কনস্ট্যান্টটা লিখে রাখি। তো ধরো ভাইয়া কনস্ট্যান্ট পাইছি সি, এখন কাজ হচ্ছে কি, প্রথমে আপার লিমিট বসানো এক্স এর জায়গায়, তারপরে মাইনাস দিয়ে আবার কি বসানো, লোয়ার লিমিট বসানো। এখন তুমি যখন আপার লিমিট বসাবা তখন পাবা এফ অফ বি প্লাস সি, তারপর আবার যখন লোয়ার লিমিট বসাবা তখন পাবা এফ অফ এ প্লাস সি, তাই না ভাইয়ার? এই রেজাল্টের জায়গায় একবার আপার লিমিট বসাইতে হবে, আরেকবার কি বসাইতে হবে, লোয়ার লিমিট এক্স এর জায়গায়। এখন দেখো তো সি দুইটা যখন তুমি বাদ দিবা তখন বাদ চলে যাবে না, সি মাইনাস মাইনাস সি, তাহলে বাদ দিয়ে শুধুমাত্র এফ অফ বি আর এফ অফ কি থাকবে, এ থাকবে। তার মানে ভাইয়ার আসলে কনস্ট্যান্ট লেখার প্রয়োজনই ছিল না। কথা কি বুঝছো? তো যদি আমরা কনস্ট্যান্ট লিখিও, কনস্ট্যান্ট গুলো আসলে বাদ যাবে। এই জন্য আমরা যোগজীকরণে অনির্দিষ্ট জগতের ক্ষেত্রে যেরকম প্রত্যেক ম্যাচ শেষে প্লাস সি লিখে রাখতাম, এখন আমরা কোনো ম্যাথে আর সি লিখবো না। আসো নির্দিষ্ট জগতের কিছু প্রপার্টি আমরা পড়বো। প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল। মাথায় রাখবা যে ভাইয়া যদি একটা ফাংশনের ভিতরে কি আছে, চলো কি এক্স নাকি ওয়াই নাকি জেড, এটার উপর আসলে ডেফিনিট ইন্টিগ্রালের মানে কোনো পরিবর্তন হয় না। ভাইয়া বুঝাই বলি, যেমন ধরো ভাইয়া যদি 1 থেকে 2 এর মধ্যে এক্স কে ইন্টিগ্রেট করি, তাহলে যে মান পাবো, 1 থেকে 2 এর মধ্যে যদি ভাইয়া জেড কে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, একই মান পাবো না ভাই? একটু চিন্তা করো, এখানে কত পাবো, এক্স স্কোয়ার বাই 2, আপার লিমিট 2 লোয়ার লিমিট 1। এখানে কত পাবো, জেড স্কোয়ার বাই 2, আপার লিমিট 2 লোয়ার লিমিট 1। এখন যদি ডেফিনিট ইন্টিগ্রাল না হইতো, আমরা আগে চ্যাপ্টার গুলো হইতো, তাহলে অবশ্যই এই আনসার কি না, সেম না। এক্স স্কোয়ার বাই 2 আর জেড স্কোয়ার বাই 2 কোনোভাবেই কি না, সেম না। কিন্তু ভাই যখন লিমিট বসাবো, ভাইয়া লিমিট বসালে কি আর এক্স থাকবে? তখন এরকম হয়ে যাবে না? দেখো তো 2 স্কোয়ার বাই 2 একবার, 1 স্কোয়ার বাই 2 একবার, এখানেও সেম আসবে না? 2 স্কোয়ার বাই 2 একবার, 1 স্কোয়ার বাই 2 একবার, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তার মানে ফাংশনের ভিতরে চলো কি এক্স আছে, ওয়াই আছে নাকি জেড আছে, তার উপর আসলে ডেফিনিট ইন্টিগ্রালের ভ্যালু পরিবর্তন হবে না। কথা কি বুঝা গেল? আসো, কারণ আমাদের রেজাল্টে তো এক্স ওয়াই জেড কিছুই থাকবে না, কোনো চলক থাকবে না। তো তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাই, হ্যাঁ, এই রিলেটেড অ্যাডমিশন প্রবলেমই দেখাই। চলো
ও লিমিট চেঞ্জ হয়ে গেছে না, সরি এটা ভুলে হয়ে গেছে ভাই, এটা বি আর এই হবে, লিমিট সেমই থাকবে, লিমিট ভিন্ন হবে না কোনো ভাবে, লিমিট সেম। দেখো একটা এক্সাম্পল দেখে ভাই তোমাদের, যদি ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4 এফ অফ এক্স ডিএক্স সমান হয় 5, তবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 এফ অফ 3x প্লাস 1 ডিএক্স ইকুয়াল কত? আচ্ছা, তো প্রপার্টি 1 এ ভাইয়ার এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট গুলো ভুলে হয়েছে ভাই, এখানে এ আর বি লিখছিলাম উল্টা, বাট সেম লিমিট হবে। সো লিমিট যদি সেম হয়, ফাংশনের ভিতরে কি চলক এক্স আছে নাকি ওয়াই আছে নাকি জেড আছে, তার উপরে আসলে ভাইয়া লিমিটের সরি ডেফিনেট ইন্টিগ্রালের ভ্যালু চেঞ্জ হবে না। এই যে ভাই একটা উদাহরণ দেখাচ্ছি তোমাদেরকে। এখন চলো একটা এক্সাম্পল দিলাম, 1 থেকে 4 এর মধ্যে এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করলে 5 পাওয়া যায়, তাহলে 0 থেকে 1 এর মধ্যে এফ অফ 3x প্লাস 1 কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যাবে? সো এই ম্যাথগুলো কিভাবে করে? এই ম্যাথগুলো করার ওয়ে হচ্ছে, যেটার ভ্যালু তুমি জানো না, এই ভিতরেই পুরো মানটাকে তুমি কিছু একটা ধরে নাও, যেমন ভাই ওয়াই ধরে নিলাম বা জেড ধরে নাও, কিছু একটা ধরে নাও, জেড ধরে নিই, জেড ইকুয়াল হবে 3x প্লাস 1। এখন এখান থেকে ভাই যদি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিজেড সমান পাওয়া যাবে 3 dx, তাহলে dx সমান পাওয়া যাবে 1/3 ডিজেড। আরো কিছু কাজ আমরা করব, সেটা হচ্ছে ভাইয়ার এই লিমিটগুলো এদিকে তাকাও তো ভাইয়া, 0 আর 1 এখানে ভেরিয়েবল কে x, তাহলে এই লিমিটগুলোও কার? x এর। তাহলে ভাইয়ার এখানে x এর মান যদি 0 হয়, লোয়ার লিমিট আগে যেটা ছিল, তাহলে দেখো তো ভাইয়া z এর মান কত হবে? 1 হবে, তাই না? x এর জায়গায় 0 বসালে z এর মান হবে 1। এবার x এর মান যদি আপার লিমিট 1 হয়, তাহলে z এর মান কত হয় ভাইয়া? 4। এবার দেখো ওই ইন্টিগ্রেশনটাকে ভাই কিভাবে চেঞ্জ করি, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 f অফ 3x প্লাস 1 dx ছিল, এটাকে ভাইয়া হচ্ছে 3x প্লাস 1 টাকে ধরছি কত? z, তাহলে এটা হবে f অফ z, আর dx এর ভ্যালু বের করছি কত? 1/3 dz। এখন এটা ভিতরেই কোথাও x আছে, তাহলে এবার কি ভাইয়া x এর লিমিটগুলো লিখতে পারবো? আর এখানে ভেরিয়েবল কে z, তাহলে লিমিট বসাতে হবে কার? z এর। x এর লোয়ার লিমিটে z এর লোয়ার লিমিট হচ্ছে 1, x এর আপার লিমিটে z এর আপার লিমিট হচ্ছে 4। এবার এখান থেকে 1/3 তো কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 4 f অফ z dz। এটা জিনিস খেয়াল করো তো, এই মানটা আমাদের হাতে কিন্তু আছে, এই যে দেখো 1 থেকে 4 এর মধ্যে f অফ x কে ইন্টিগ্রেট করলে 5 পাওয়া যায়, যার সাপেক্ষে ভিতরে ভেরিয়েবল কে আছে এর উপর নির্ভর করবে না, x থাকলেও যা মান পাবা, z থাকলেও একই মান পাবা। তাহলে ভাই এটা হবে 1/3, আর এই পুরোটা ভ্যালু দেওয়া আছে 5, তাহলে 5/3 হচ্ছে आंसर। বুঝছি? 2 নম্বর প্রপার্টিতে গেলাম। সেকেন্ড প্রপার্টি খুব সহজেই তোমরা বুঝবা, a থেকে b এর মধ্যে ফাংশন অফ x কে ইন্টিগ্রেট করলে যে মান পাবা, যদি লিমিট উল্টায় দাও b থেকে a, তাহলে ভ্যালুটা উল্টে যাবে, মাইনাস হয়ে যাবে। কেন? কারণ আমরা লিমিট বসানোর নিয়মে যেটা করি, প্রথমে আপার লিমিট বসাই, মাইনাস কি বসাই? লোয়ার লিমিট। এখন দেখো তো ভাইয়ার আপার লিমিট নেমে গেছে নিচে, লোয়ার লিমিট হয়ে গেছে কোথায়? উপরে। সো ভাইয়া যদি এবার মান বসে, তাহলে উল্টা মান বসাবো না, আগে লোয়ার লিমিট পরে আপার লিমিট বসাবো। সো মান আগেরটা যদি পজিটিভ আসছে এবার নেগেটিভ আসবে, আগেরটা যদি নেগেটিভ আসছে এবার পজিটিভ আসবে, উল্টা আসবে। সো এই কারণে যদি তুমি কখনো ম্যাথের প্রয়োজনে লিমিট উল্টাইতে হয়, তাহলে সামনে একটা কি আনতে হবে? মাইনাস আনতে হবে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ মান ভিন্ন, এই যে মাইনাস মানে একটা প্লাস আসলে একটা মাইনাস আসবে, ফাংশন তো সেমই ভাইয়া, কথা বুঝছো? মান একই আসবে, খালি ভ্যালু এদিক ওদিক হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাই বুঝাই বলি, যেমন ধরো ভাই যদি 0 থেকে 1 এর মধ্যে x স্কয়ার কে ইন্টিগ্রেট করি, তাহলে যে মান পাবো, 1 থেকে 0 এর মধ্যে যদি x স্কয়ার কে ইন্টিগ্রেট করি, তাহলে একই মানই পাবো, খালি চিহ্ন উল্টে যাবে। কারণ কি? কারণ এটা যখন করবা তখন x³/3 লিখবা, তাই না ভাইয়া? আপার লিমিট 1 লোয়ার লিমিট 0, তাহলে প্রথমে আপার লিমিট বসাবা, তাহলে 1³/3 মাইনাস 0³/3, ওটাই তো বের করবা মান। কিন্তু এখানে যখন ইন্টিগ্রেট করবা তখন x³/3, এবার আপার লিমিট কে 0, লোয়ার লিমিট কে 1, তাহলে 0 আগে বসাবা না ভাইয়া, 0³/3 মাইনাস 1³/3, তাহলে ভ্যালু তো সেমই আসবে, খালি দেখো তো এই দুটোর মধ্যে পার্থক্য কিসের? একটা মাইনাসের পার্থক্য। খেয়াল করছো যে এখানে 0 পরে এখানে 0 আগে, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট একটা মাইনাস, একটা মাইনাস দিয়ে গুণ দিলে এটা আবার এটা মত হয়ে যাবে। বুঝছো? কনফিউজ লাগতেছে? 2 1 কেন করবো ভাই? এখানে 0 1, এই যে দেখো এখানে a b, এখানেও a b,
সেম লিমিট ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোনো সমস্যা নাই তো, সেমই তো আসবে। এই যে দেখো এখানে কি বসাবো তাহলে, 1 এটা 2 এটা 2 এটা 1, এই তো এই দুটো মান সেম না ভাইয়া, খালি আগে পরে আছে প্লাস মাইনাস, তাই না? চলো এই প্রপার্টি দিয়ে ভাইয়া আর কোনো এক্সাম্পল দেখালাম, অলরেডি দেখাই ফেলছি একটা, আসলে 3 নম্বরে চলে যাই। চলো তিনটে প্রপার্টি লাস্ট, এই প্রপার্টিটা বেশ মজার। 0 থেকে a এর মধ্যে ফাংশন অফ x, এটা 0 থেকে a এর মধ্যেই হইতে হবে, আদারওয়াইজ হবে না। সমান হবে 0 থেকে a, হ্যাঁ, f of a minus x dx। 0 থেকে এর মধ্যে ফাংশন অফ x কে ইন্টিগ্রেট করলে যে মান পাবা, 0 থেকে এর মধ্যে ফাংশন অফ a minus x কে ইন্টিগ্রেট করলে নাকি একই মান পাওয়া যাবে। একটা एग्जांपल দেই তাহলে ক্লিয়ার হবে। যেমন ধরো ভাইয়া sin x কে ইন্টিগ্রেট করতেছি 0 থেকে π/2 এর মধ্যে, বা পাই এর মধ্যে, 0 থেকে পাই এর মধ্যে sin x না, পাই আবার চেঞ্জ হবে না, তাইলে π/2 ই দেই। 0 থেকে π/2 এর মধ্যে ইন্টিগ্রেট করতেছি, তাহলে এই মান sin x লিখি নেই তো, sin x dx কে আমাদের থিওরি বলতেছে যে এইটার আনসার যা হবে 0 থেকে π/2 এর মধ্যে নাকি sin, এখানে x কিন্তু এখানে x এর জায়গায় কত ভাইয়া a x, তাহলে এটা যদি sin x হয় এটা হবে sin a x, এটাকে ইন্টিগ্রেট করলে নাকি একই আনসার পাওয়া যাবে। ওইখানে তো a না, a এর জায়গায় কত আছে π/2। এখন তুমি এটা চেক করতে পারবে না চাইলে, দেখো ভাইয়া যদি এখানে 90 ডিগ্রি বীজগণিত করলে sin কি হয়ে যায়, cos হয়ে যায়, cos x dx, তাই না ভাইয়া? এবার তুমি sin x টাকে আলাদাভাবে ইন্টিগ্রেট করে দেখো, cos x টাকে আলাদাভাবে ইন্টিগ্রেট করে দেখো, দেখবে যে দুই ক্ষেত্রে একই মান পাচ্ছ। করে দেখাই ভাই তোমাদেরকে। তাহলে sin x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, মাইনাস cos x, আপার লিমিট হচ্ছে π/2, লোয়ার লিমিট হচ্ছে 0। ও মাইনাস তো বাইরে নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস বাইরে আনার পর এই হবে অবস্থা। তাহলে মাইনাসটা বাইরে এনে ভাই একবার আপার লিমিট বসাইছি, মাইনাস লোয়ার লিমিট বসাইছি। cos 0 ডিগ্রি ভ্যালু, 90 ডিগ্রি ভ্যালু কত ভাইয়া 0, cos 0 ডিগ্রি ভ্যালু কত, তাহলে आंसर হবে +1। এবার দেখো তো 0 থেকে π/2 এর মধ্যে cos x কে ইন্টিগ্রেট করে দেখো, cos x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় ভাইয়া sin x, আপার লিমিট π/2, লোয়ার লিমিট কত 0, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, sin 90 ডিগ্রির মান কত দেখছো 1 1। এটা শুধুমাত্র 0 থেকে এর মধ্যে, হ্যাঁ অন্য কোনো লিমিট না, 0 থেকে এর মধ্যে যদি হয় তাহলে f of x কে ইন্টিগ্রেট করলে যে মান পাবা f of a x কে ইন্টিগ্রেট করলে একই মান পাওয়া যাবে। এবার আমরা চ্যাপ্টার ম্যাথে যাব। এই চ্যাপ্টারে সব ম্যাথ ভ্যাঁ করাবো না, এই চ্যাপ্টারে সিলেক্টিভ কিছু ম্যাথ ভ্যাঁ করাবো, কারণ এই চ্যাপ্টারে এমন কোনো ম্যাথ নাই যেটা আমরা আগের কোনো চ্যাপ্টারে করিনি। সব মানে আমরা আগে যা করে আসছি সবই একই ম্যাথ, শুধু পার্থক্য ভাই এই ম্যাথ, এটা ম্যাথ না, এটা আমরা থিওরি পড়ছি, জাস্ট লিমিট বসানো, তাই না? এই পর্যন্ত আমরা আগ থেকেই পারতাম, এখন খালি আপার লিমিট আর লোয়ার লিমিট বসানো। এই চলেন মুছে দিলাম ভাইয়া। চলো এবার ভাই তোমাদেরকে দেখাবো যে লিমিট চ্যাপ্টারে কয়েক টাইপের ম্যাথ আছে। হ্যাঁ মানে লিমিট, আমরা তো ম্যাথ সবগুলো আগে চ্যাপ্টারে করে আসছি, কিন্তু লিমিট বসানোর ক্ষেত্রে আবার কয়েক টাইপের ম্যাথ আছে। একটা একটা করে শুরু করি ভাইয়া। আসেন ভাইয়া, এই ম্যাথ আমরা করছিলাম, কারো মনে পড়ে দেখি, এদিকে তাকান সবাই। এই ম্যাথ আমরা কোন চ্যাপ্টারে করছি বলেন, 10 তে। কিভাবে করতে হয়, রাইট, এটা অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। তাহলে পার্থক্য হচ্ছে আমরা সেম ম্যাথ করে আসছিলাম কিন্তু এখন এটা লিমিট আছে, এই পার্থক্য। বাপরে যে রেসপন্স দেখলাম ভাইয়া, তো মানে ভয় পেয়ে গেছি যে আমি চিল্লাই উঠছেন সবাই মিলে। তো ভাই একটা ম্যাথই মনে আছে ভাইয়া, আর সব ভুলে গেছি ভাইয়া। চলেন 0 থেকে π/4, 1 মাইনাস, আরে নাম্বার লাগবে না, এই চ্যাপ্টারে কোনো ম্যাথ ভাই নাম্বার দিয়ে লেখাবো না, জেনারেল ক্লাস নিব, বাসায় গিয়ে আপনারা সিরিয়ালি সব ম্যাথ করবেন, কথা বুঝছেন? আজকে একদিনে দেখবেন এই চ্যাপ্টার শেষ।
কারণ এই চ্যাপ্টারে ভাইয়া করানোর মতো ম্যাথ নাই, যেমন কোনো ম্যাথ থাকতো যেটা আমরা আগে কোনো চ্যাপ্টারে করিনি তাহলে ভাইয়া করাইতাম। বলো ভাই 1 মাইনাস সাইন স্কয়ার এক্স মানে কত? cos স্কয়ার এক্স। জিরো থেকে পাই/4, এবার 1 এর নিচে cos স্কয়ার এক্স আলাদা করে ফেললাম, sin x এর নিচে cos স্কয়ার এক্স আলাদা করে ফেললাম। বলো ভাই কে 1/cos স্কয়ার এক্স মানে কি? sec স্কয়ার এক্স। আর এখানে দেখো তো 1, এখানে কয়টা cos x আছে নিচে? দুইটা, তাহলে একটা sin x আর cos x মিলে tan x বানালাম, আর একটা cos x নিচে থেকে গেছে, ওটাকে উপরে নিয়ে আসলে sec x হয়, তাই না? অথবা কেউ যদি উল্টা চিন্তা করতে চাও, sec x কে ভাঙলে 1/cos x, এটাকে ভাঙলে sin x/cos x, নিচে দুইটা cos x cos স্কয়ার x dx। বলো ভাই কে sec স্কয়ার x কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? আর sec x tan x কে ইন্টিগ্রেট করলে sec x। সি আর লিখতে হবে না, আপার লিমিট পাই/4, লোয়ার লিমিট 0। একবার আপার লিমিট বসাবা, মাইনাস লোয়ার লিমিট বসাবা। ও এই পাই/4 আসছে কোথা থেকে? এখানে এটা 0 0, এটা পাই/4, ওটা 0, কি যে করছি এগুলো, হায় হায় হায়। বসো, tan 45 ডিগ্রি ভ্যালু 1, sec 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে √2, tan 0 ডিগ্রি ভ্যালু 0, sec 0 ডিগ্রি ভ্যালু 1, তাহলে 1 - 1 + 1 2 - √2। কি সুন্দর ভাই, দেখছো? এই পর্যন্ত তো আমরা আগে থেকেই পারতাম, এখন খালি অ্যাড হয়েছে নিচে 2-3 লাইন, তাই না? এবং মজার বিষয় হচ্ছে, মজার বিষয় নাকি দুঃখের বিষয় বলবো, সেটা হচ্ছে পরীক্ষায় সবসময় লিমিট দিয়েই আসে। কথা কি বুঝতেছো ভাই? আর পরীক্ষায় সবসময় লিমিট দিয়েই আসে। এই চ্যাপ্টারে বোর্ডে আসা ম্যাথ একদম ভরপুর। এই যে ভাই তোমাদের দেখাই, তোমরা নিজের বই থাকলেও দেখতে পারো, প্রথম পেজে অনেকগুলো আছে বোর্ডে, উদাহরণ কথা নাই বলি, কতবার যে আসছে উদাহরণগুলা, উদাহরণ করবা সবাই। সেকেন্ড পেজে গেলে দেখবা যে আয় হায় সব দেখি বোর্ড, দেখো সব বোর্ড। থার্ড পেজে যাও, সব বোর্ড, যেখানেই যাবা দেখবা যে সব বোর্ডে আসে ম্যাথ। সো এই চ্যাপ্টার থেকে প্রচুর ম্যাথ আসে বোর্ডে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা আগের 2 না 3 চ্যাপ্টার, আগের 3 চ্যাপ্টার যে ম্যাথগুলো করছিলাম তার মধ্যে সহজ ম্যাথগুলো এখানে আছে। কথা কি বুঝছো? এমন কোনো ম্যাথ পাবা না যেটা একে কঠিন তারপর আবার লিমিট দেওয়া। ধরো আমরা 10B এর লাস্টে করছিলাম না 19 20 17 18 কি জানি ছিল, কঠিন কঠিন অনেকগুলা, ওগুলা কোনটাই তুমি এখানে পাবা না। সো এই দিক থেকে ঝামেলা মানে কম আর কি, লিমিট দেওয়া থাকলে বুঝতে হবে যে ম্যাথটা সহজ। চলো, ডিরেক্ট ক্যালকুলেটর দিলে আসলে এরকম আনসার আসবে না, তখন ভগ্নাংশ আসবে, মানে ফ্র্যাকশন, সংখ্যা আসবে আর কি, বুঝছো? ক্যালকুলেটর তো সব জায়গায় অ্যালাউড না ভাইয়া, বাদ দাও, ক্যালকুলেটর পরে, ক্যালকুলেটর দিয়েও করা যায় অনেক কিছু ভাইয়া, বলবো পরে, আগে আমরা শিখি, হ্যাঁ? তারপর এই ছিল এক টাইপের ম্যাথ, আরো কয়েক টাইপ দেখাই ভাই তোমাদের। সেকেন্ড আরেকটা টাইপ দেখাবো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই/2 cos কিউব x √sin x dx। সো এই ম্যাথে z ধরা লাগে, তাই না? sin x cos x থেকে z ধরা লাগবে, এটা আমরা বুঝতেছি অলরেডি। সো z ধরা ম্যাথগুলো কিভাবে করতে হয় সেগুলো একটু দেখাই ভাই তোমাদের। এই cos কিউব x কে ভাইয়া হচ্ছে cos স্কয়ার x লিখি, তাহলে কয়টা cos x থেকে গেছে? একটা, ওই cos x টাকে লাস্টে লিখি, cos x dx। তাহলে 0 থেকে পাই/2 cos স্কয়ার x লেখা যায় 1 - sin স্কয়ার x √sin x cos x dx। কাকে z ধরতে হবে ভাইয়া? sin x কে। sin x কে z ধরলে dz সমান পাওয়া যাবে cos x dx। তবে আরেকটা কাজ এখন করতে হবে, এতদিন ধরে এটা করা লাগতো না, এরপরে আমরা i সমান লিখতাম। এখন একটা কাজ করতে হবে, এইখানে এই ভ্যালুগুলা, লিমিটগুলা কার জন্য আছে? এখানে ভেরিয়েবল কে? x। কিন্তু তুমি যখন প্রতিস্থাপন করবা ওখানে তো ভিতরে কোনো x থাকবে না, সব z থাকবে। তো তোমাকে z এর লিমিটগুলো বের করে আনতে হবে। তো তার জন্য একটা কাজ করি, এখানে x এর লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে x যদি 0 হয় তাহলে দেখো তো z ইকুয়াল হবে sin কত ভাইয়া? 0 না? sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0।
আর x ইকুয়াল যদি পাই বাই 2 হয় তাহলে z ইকুয়াল হবে sin পাই বাই 2, sin পাই বাই 2 ভ্যালু কত ভাইয়া 1। সো এই কাজটা এখন নতুন করে করতে হবে এই চ্যাপ্টারে, আগে আমরা এগুলা করতাম না, এই লিমিট চেঞ্জটা আগে আমাদের করতে হইতো। সো ভাই ডান পাশে চলে আসি। সুতরাং i সমান হবে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস sin স্কয়ার x, তাহলে 1 মাইনাস z স্কয়ার ইনটু রুট ওভার অফ z, আর cos x dx এর জায়গায় কত ভাইয়া dz। আর লিমিটগুলো এখন আগে ছিল 0 থেকে পাই বাই 2, এখন হচ্ছে 0 থেকে 1। এবার বাকি ম্যাথ তো আমরা পারি, তাই না? দেখে খুব কঠিন লাগলেও এটা আসলে কঠিন না, রুট z দিয়ে গুণ করে দাও, রুট z মাইনাস z স্কয়ার ইনটু রুট z dz। আর এটা হচ্ছে z টু দি পাওয়ার হাফ, এটা হচ্ছে z টু দি পাওয়ার 2 প্লাস হাফ, কত 5 বাই 2 না 2 প্লাস হাফ মানে 3 বাই 2 মনে হয়, না 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 5 বাই 2 তো ঠিকই ছিল। তাহলে ভাইকে বলো x টু দি পাওয়ার n এর ফর্মুলা, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সি আর লিখতে হবে না, বাট ব্র্যাকেটের বাইরে কি লিখে রাখতে হবে লিমিট। এটা হচ্ছে 3 বাই 2, তাহলে উপরে উঠে গেলে 2 বাই 3 z টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস এটা হচ্ছে 7 বাই 2, তাহলে 2 বাই 7 z টু দি পাওয়ার 7 বাই 2, আপার লিমিট 1 লোয়ার লিমিট 0। তাহলে লিমিট বসানোর নিয়ম হচ্ছে প্রথমে আমরা আপার লিমিট বসাবো, তাহলে 2 বাই 3 ইনটু 1 টু দি পাওয়ার 3 বাই 2, 1 বসাচ্ছি আগে, মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট বসালে দুইটাই 0 হবে, কারণ 0 টু দি পাওয়ার সামথিং মানে 0, z এর জায়গায় তো 0 বসাও। তারপর তো হয়ে গেল ভাইয়া 1 টু দি পাওয়ার সামথিং মানে 1, 3 সাথে 21, 14, 6, 8 বাই 21। আরেকটা ভেরিয়েশন ভাই তোমাদের দেখাবো, যে আমরা যদি লিমিট চেঞ্জ নাও করি তাও এই ম্যাথগুলো করা যাবে, সেটাতে লাস্টে যে z এর মানটা বসাই তারপর x এর লিমিট বসাইতে হবে। সো ওইরকম একটা এক্সাম্পল ভাই দিচ্ছি, তাহলে তোমরা আসো আগে পর্যন্ত। মুছে দিলাম ভাইয়া। এই চ্যাপ্টারটা বাসায় তোমাদের আস্তে আস্তে নোট করতে হবে, ঠিক আছে? আর আমরা মানে আরেকটা চ্যাপ্টার আমাদের বাকি আছে মেইনলি, ওটাতে ভাই সময় দিব ভালো, xe ক্ষেত্রফলের চ্যাপ্টারটা বেশ ভালো করে পড়াইতে হবে। আরেকটা एग्जांपल ভাইয়া, ইন্টিগ্রেশন অফ 1 থেকে e স্কয়ার, ভাইয়া যে ম্যাথগুলো করা ছিল প্রচুর পড়ে আসছে অনেকবার, dx বাই x ইনটু 1 প্লাস ln x। ওকে, তো এই ম্যাথ করার জন্য যেটা করবা ভাইয়া, তুমি প্রথমে লিমিট ছাড়া ইন্টিগ্রেশনটাকে বের করবা, লিমিট লাগবে না। তাহলে একটা কাজ করি, ধরি i সমান dx বাই x ইনটু 1 প্লাস ln x। করতে পারবো না ভাইয়া, লিমিট ছাড়া করা যাবে না, অবশ্যই করা যাবে। তাহলে লিমিট ছাড়া করতে গেলে নিচে 1 প্লাস ln x লিখাও, দেখি ভাই এটা বলো 1 প্লাস ln x এর ডেরিভেটিভ কত? 1 বাই x, তাহলে 1 বাই x টাই তো উপরে আছে, তাই না? এই যে x টা যে উপরে নিয়ে যাই 1 বাই x, তাহলে নিচে একটা ফাংশন, উপরে তার ডেরিভেটিভ। ও এখানে একটা স্কয়ার ছিল, তাহলে এটা করা যাবে না, দাঁড়াও ভাই খেয়াল করে নেই, এখানে একটা স্কয়ার আছে, তাহলে একটু z ধরতে হবে আর কি। আমরা z ধরবো কিন্তু লিমিট চেঞ্জ করব না। দেখো ধরি z ইকুয়াল 1 প্লাস ln x, তাহলে dz ইকুয়াল হবে কত ভাইয়া 0 প্লাস 1 বাই x dx। তাহলে এখান থেকে dz সমান লেখা যাবে dx বাই x, তাহলে dx বাই x এর জায়গায় আমরা লিখব dz, আর নিচে কত হবে 1 প্লাস ln x মানে z, z স্কয়ার, তাহলে z ইনভার্স 2 dz, তাহলে z ইনভার্স 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1। লিমিট দেওয়ার দরকার নেই, সরি সি দেওয়ার দরকার নেই, তাহলে এটা হবে মাইনাস 1 বাই z, বা মাইনাস 1 বাই z এর ভ্যালু ছিল কত 1 প্লাস ln x। সো আগে ইন্টিগ্রেশনটা ম্যানুয়ালি করে নিবা, করে লাস্টে আমরা এবার লিমিট বসাবো। আগে পর্যন্ত আসো সবাই। তারপর ভাই এই ম্যাথ কি চ্যাপ্টার নতুন? অবশ্যই নতুন না, এরকম ম্যাথ আমরা কত করছি, এতে কত কঠিন ম্যাথ করে আসছি আমরা, তো এগুলা কোনো ব্যাপারই না আমাদের জন্য এখন। এই পর্যন্ত আসার পর ভাইয়া বাকি কাজ খুব সিম্পল। সুতরাং ইন্টিগ্রেশন অফ 0 থেকে e স্কয়ার dx বাই x ইনটু 1 প্লাস ln x স্কয়ার সমান হবে ভাইয়া এই পুরোটাকে ইন্টিগ্রেট করে রেজাল্ট পাইছি কত ভাইয়া মাইনাস 1 বাই 1 প্লাস ln x। তাহলে এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট লিমিটটা লিখে দিবা,
কথা কি বুঝছো? ইন্টিগ্রেশনটা সেপারেট করছি, ঠান্ডা লাগে না ভাইয়া? ঠান্ডা লাগে না? তাহলে এই পুরো ইন্টিগ্রেশনটা সেপারেট ভাবে করবা, করে লাস্টে এসে এবার লিমিটটা বসাই দিবা। তাহলে মাইনাসটা বাইরে নিয়ে আসো, তাহলে আর থাকে 1/1 প্লাস ln x ই স্কয়ার আর 0। তাহলে লিমিট বসানো নিয়ে হচ্ছে প্রথমে আপার লিমিট বসাইতে হবে x এর জায়গায় 1 প্লাস ln x এর জায়গায় হচ্ছে ই স্কয়ার মাইনাস লোয়ার লিমিট 1 প্লাস ln 0। লিখছি ভাইয়া 1, ও আচ্ছা এটা 0 না তো, এটা 1 থেকে ভাইয়া, খেয়াল করে নি, এটা 1 থেকে ই স্কয়ার, তাহলে এটা হবে ln 1। তাহলে মাইনাস, ভাইকে বলো 1 প্লাস ই স্কয়ার, এই যে ln এর পরে x এর উপরে পাওয়ার থাকলে কোথায় চলে আসে? সামনে চলে আসে। আর এখান থেকে ln এর ভ্যালু হচ্ছে 1, আর ln 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 1 বাই এটা হবে 3, এটা 1 হয়ে যাবে, তাহলে 2 এর আগে 3 থাকবে, -1, 2/3 মনে হয় আসে आंसर। লিমিট গুলো হচ্ছে 1 থেকে a স্কয়ার। হ্যাঁ ভাইয়া, ভুলে 0 থেকে a স্কয়ার লিখছিলাম, আচ্ছা খালি ভুল হচ্ছে, বুঝলাম না। আরো কিছু एग्जांपल করে ভাইয়া। এই ম্যাটার ডাইরেক্ট সূত্র আমরা পড়ছিলাম, রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে পাওয়া যায় x/2 রুট ওভার অফ a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস a স্কয়ার/2 sin ইনভার্স x/a প্লাস c। বড় একটা সূত্র ভাইয়া। বলবো যদি পরীক্ষায় এই ম্যাথটা আসে তাহলে ডাইরেক্ট সূত্র দিয়ে না করে, এই চ্যাপ্টারে যদি আসে ডাইরেক্ট সূত্র দিয়ে না করে, এই সূত্রের প্রমাণ ভাইয়া যেভাবে করাইছি ওভাবে একটু করতে দেখাই ভাইয়া। দেখো এই সূত্রের প্রমাণটা এরকম ছিল, আমরা x ইকুয়াল ধরছিলাম a cos θ, মনে পড়ে ভাইয়া? x ইকুয়াল ধরছিলাম কিন্তু a cos θ অথবা a sin θ, যে কোনটা ধরেই করা যায়। তাহলে এখান থেকে ভাই লিখতে পারি dx সমান, তাহলে sin θ ধরি, sin θ ধরেই করি, তাহলে a sin θ, তাহলে dx সমান পাওয়া যাবে sin θ কে ডিফারেন্সিয়েট করলে cos θ dθ। এখন লিমিট গুলো একটু চেঞ্জ করে নেই ভাইয়ার। এখানে লিমিটটা কার লিমিট ভাইয়া? ভেরিয়েবল কে x। তাহলে x ইকুয়াল 0 হলে দেখো তো এখান থেকে আগে cos θ sin θ এর মানটা বের করি, দাঁড়াও। পেপার দিয়ে ভাইয়া চাইলে sin θ সমান লিখতে পারি x/a, আবার থিটা মানটা বের করে রাখি, কারণ ওটা আমাদের পরে লাগবে, হয়তো নাও লাগতে পারে, তাও ভাই বের করে রাখি। তাহলে খেয়াল করো x ইকুয়াল যদি 0 হয় তাহলে ভাই থিটা লিমিট বের করতে হবে। থিটা ইকুয়াল হবে sin ইনভার্স 0/a, sin ইনভার্স 0, sin কত ডিগ্রি ভ্যালু 0 ভাইয়া? 0 ডিগ্রি ভ্যালু 0। x ইকুয়াল যদি a হয় তাহলে থিটা ইকুয়াল হবে sin ইনভার্স a/a বা sin ইনভার্স 1, sin কত ডিগ্রি ভ্যালু 1, π/2 নম্বর, sin 90 ডিগ্রি ভ্যালু বা π/2, রেডিয়ানের ভ্যালু হচ্ছে 1। সো এই হচ্ছে লিমিট চেঞ্জ করে নিলাম, তারপর ম্যাথ সহজ। তাহলে ভাইকে বলো রুট ওভার অফ x a স্কয়ার মাইনাস x এর জায়গায় কাকে বসাবো? a sin θ, তাহলে a স্কয়ার sin স্কয়ার θ, আর dx এর জায়গায় কাকে বসাবো? a cos θ dθ। আর এখানে হবে, আগে ছিল 0 থেকে a, এখন হবে 0 থেকে π/2। ভিতরে যদি একটা a স্কয়ার কমন নিয়ে, মানে a স্কয়ার বাইরে নিয়ে আসো ভিতর থেকে কমন নিয়ে, তাহলে বাইরে হবে 1 মাইনাস sin স্কয়ার θ। ভাইকে বলো 1 মাইনাস sin স্কয়ার θ মানে কত? cos স্কয়ার থিটা, রুট করে ফেললে cos θ, এখানে একটা cos θ, এখানে একটা cos θ, টোটাল cos স্কয়ার থিটা। ভিতরে দুইটা a আছে ভাইয়া, a স্কয়ারের বাইরে নিয়ে আসলাম, তাহলে ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার থিটা dθ। এই ইন্টিগ্রেশন তোমরা সবাই পারো। cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা থাকলে কি করতে হয় ভাইয়া? বাইরে একটা 2 নিতে হয়, হাফ নিতে হয়, ভিতরে একটা 2 নিতে হয়। টেনেতে করছি আমরা এই ম্যাথগুলো। তাহলে 0 থেকে π/2, 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। তাহলে 1 কে ইন্টিগ্রেট করলে না, হ্যাঁ 1 কে ইন্টিগ্রেট করলে পাবা থিটা, cos 2 থিটা কে ইন্টিগ্রেট করলে পাবা sin 2 থিটা ডিভাইডেড বাই 2, আপার লিমিট π/2, লোয়ার লিমিট 0।
অন্য চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টারে এই ধরার ম্যাথগুলো সহজ। কেন জানো? তার কারণ হচ্ছে যদি আমাদের এখানে লিমিট না থাকতো তখন কি আমরা আনসারের মধ্যে থিটা রাখতে পারতাম? তখন আবার এক্স এ নিয়ে যাইতে হইতো না? তখন আমরা এই ভ্যালুগুলো বসায় বসায় অনেক কষ্ট করে এটাকে এক্স এ নিয়ে সূত্র প্রমাণ করছিলাম। কিন্তু এখন আমাদের ওই ঝামেলা নেই, আমরা লিমিট বসাই দিলে তো থিটাও থাকবে না এক্সও থাকবে না, ভেজাল নেই। তাহলে এবার বসাই দাও। প্রথমে আপার লিমিট, উপরে 2 × π/2 মানে পাই হবে। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট হচ্ছে 0, তাহলে গুণ করে দিই ভিতরে, না আরেকটা লাইন করি, a²/2 এখানে থাকবে π/2। ভাই এটা কিন্তু sin π/2 না, এটা হচ্ছে sin π তার নিচে 2, ঠিক আছে? তাহলে sin 180 ডিগ্রি ভ্যালু কত? 0, 0 আর sin 0 ভ্যালু 0। তাহলে শুধু π/2 থাকতেছে, গুণ করলে πa²/4। ডান। এই ম্যাথটা খুব আসে, খুব পরীক্ষায় প্রচুর জনপ্রিয়। এই টাইপের আরো কয়েকটা ম্যাথ আছে ভাই, এখানে ভ্যালু দিয়ে দিবে 16। তাহলে 16 থাকলে ওটা কি লিখবে ভাইয়া? 4² - x², এই সেম প্রসেস, খালি এর জায়গায় থাকবে 4। কথা বুঝছো? তো এই টাইপের ম্যাথগুলো প্রচুর আসে এই চ্যাপ্টার থেকে। এবং এখানে এক লাইনে আনসার না লিখে দিলে ভালো হয়, আমরা ডিরেক্ট শুধু দিয়ে করে দিলে এক লাইনে আনসার চলে আসবে। কিন্তু 2 লাইনে আনসার লিখে দিলে স্যার যদি কেটে দেবে, তার স্যার যদি স্যার বলবে তুমি এটা কেন লিখছো। চলো আরেকটা ম্যাথ করাই, খুব বেশি আসছে এরকম কয়েকটা ম্যাথ ভাই করাচ্ছি। হ্যাঁ, এই ম্যাথটাতে কতবার আসছে গণি ভাই বলি দাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 2014-15 সাল পর্যন্ত 11 বার আসছে, 17 সাল পর্যন্ত 11 বার আসছে, এরপরে কয়বার আসছে জানি না। অথচ এই ম্যাথটা কত সহজ ভাইয়া, চিন্তা করো তো। এটা ডেরিভেটিভ কত? শেষ ম্যাথ, তাই না? এক লাইনে ম্যাথ শেষ হলো, এটা ডেরিভেটিভ হচ্ছে টু দি পাওয়ার এক্স। এখন ভাইয়া বলবো কি, একটু যদি ম্যাথ দেখবে যে তুমি এক লাইনে করে ফেলতে পারতেছো, কারণ তোমাদেরকে ভাই ওভাবেই করাইছি। কারণ ভাই তোমাদেরকে এমন ভাবে শিখেছি যাতে আমরা অ্যাডমিশন পর্যন্ত এই একই প্রিপারেশনে যাইতে পারি। এখন যদি তুমি এইচএসসি পরীক্ষার মধ্যে একটু ভেঙে না দেখাও, জিনিসটা কেমন জানি দেখায় না, তো তখন কি করবা? জোর করে এটারে জেড ধরবা। কথা বুঝছো? জেড ধরলে এটা আসবে ডিজেড। সো ওইভাবে ভেঙে 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 করে দেখাই আর কি, ওরা খুশি তাহলে। বাট আমরা তো এক লাইনে আনসার লিখতে পারি, নিচে একটা ফাংশনের উপর তার ডেরিভেটিভ থাকলে আনসার হচ্ছে ln ওই ফাংশন, এরপর লিমিট বসাও, ম্যাথ শেষ। কথা বুঝছো না? কিন্তু আমরা এখন ভেঙে ভেঙে করবো। ধরি আল্লাহর নামে z = 1 + e⁻x, তাহলে dz সমান হবে e⁻x dx। আবার লিমিটও চেঞ্জ করতে হবে, x = 0 হলে z = 1 + e⁻0 মানে 2, আর x = যদি ln 2 হয় তাহলে z = হবে 1 + e⁻ln 2। ভাইকে বলো আর ln থাকলে বাদ দিয়ে দিতে হয়, বলছিলাম না ভাইয়া? তাহলে আর ln বাদ দিয়ে দিলে থাকবে কত? 2, তাহলে 3। এর পরে যদি ln থাকে তাহলে আর ln বাদ দিয়ে শুধু ভ্যালুটা লিখবা, ln 2 থাকলে শুধু 2। তাহলে এবার ইন্টিগ্রেশন হবে এরকম, সুতরাং i সমান 0 থেকে, না 0 থেকে না তো, লোয়ার লিমিট এবার কত? z এর ভ্যালু হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 3, e⁻x dx এর জায়গায় লিখবা dz, আর নিচে হচ্ছে z। তাহলে 2 থেকে 3, आंसर হচ্ছে ln z dz। 1/z কে ইন্টিগ্রেট করলে, ও ইন্টিগ্রেট তো করেই ফেলছি, এই যে লিখি, তাহলে 1/z কে ইন্টিগ্রেট করলে ln z, আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট 2, তাহলে আপার লিমিট বসাও মাইনাস লোয়ার লিমিট বসাও। দুটো লগারিদম বিয়োগের থাকলে দেখে একই লগের ভিতরে কি করা যায়? ভাগাকার লেখা যায়। চলো এক্সট্রা কিছু পড়ানোর আগে আরেকটা ম্যাথ একটু ভাইয়া করাই, তবে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই তোমাদের পড়াবো, পরম মান নিয়ে কিছু জিনিসপত্র থাকে অ্যাডমিশনে লাগে। y √4 - y,
dy। এই একটা ম্যাথ পাইলাম যেটা ধরো তোমাদের একটু চিন্তা করতে হবে। আমরা এরকম অনেকগুলো ফাংশন পড়ছিলাম, মনে আছে? ফাই অফ এক্স, আবার জি অফ এক্স রুটের ভিতরে। তারপর বলছিলাম এটা একঘাত, এটা দ্বিঘাত হলে কি ধরতে হয়, এটা ওটা ধরলে কি ধরতে হয়, এরকম আমরা একটা নিয়ম পড়ছিলাম অনেক আগে। যাই হোক, ওই চ্যাপ্টারটা আমরা অনেক কঠিন কিছুই পড়ছি, কিন্তু এইটা সবচেয়ে সহজটা। যদি দুইটাই একঘাত হয় তখন রুটের ভিতরে পার্টটাকে জেড স্কোয়ার ধরা লাগে এটাকে। তাহলে ধরি 4 মাইনাস ওয়াই সমান জেড স্কোয়ার। তাহলে এখান থেকে যদি ওয়াই এর মান বের করো, ওয়াই এর মান হবে ভাইয়া, ওয়াই এর মান কত হয়? ওয়াই এর মান হয় 4 মাইনাস জেড স্কোয়ার। এটা থাকবে, এটা আমাদের লাগবে হবে। আর ডিফারেন্সিয়েট করে দাও, এখানে হবে মাইনাস ডিওয়াই আর এখানে হবে 2z dz। তাহলে এখান থেকে ডিওয়াই এর মানটা বের করে রাখি, মাইনাস 2z dz। এখন লিমিট গুলো চেঞ্জ করতে হবে আমাদের। হ্যাঁ, নিচে আনি। যেহেতু ভাইয়া জেড স্কোয়ার সমান ধরছি 4 মাইনাস ওয়াই, তাহলে জেড সমান হবে রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই। ওয়াই কেও যদি 0 হয় তাহলে জেড ইকুয়াল হবে রুট ওভার অফ 4 মাইনাস 0 সমান 2, আর আপার লিমিট হচ্ছে 4। তখন জেড ইকুয়াল হবে রুট ওভার অফ 4 মাইনাস 4 সমান 0। এই আর কি, আপার লিমিট লোয়ার লিমিট। সুতরাং আই সমান, আস্তে আস্তে করবো, এই পর্যন্ত আসো সবাই। তাহলে ভাইকে বলো, ওয়াই এর জায়গায় কত লিখবা? 4 মাইনাস জেড স্কোয়ার। ওয়াই এর জায়গায় লিখলাম রুট ওভার অফ 4 মাইনাস ওয়াই, এটাকে তো আমরা জেড স্কোয়ার ধরছি, আর ডি ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস 2z dz। তাহলে মাইনাস 2টা বাইরে নিয়ে আসি, ও লিমিট দি নাই না, লিমিট হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট 2, আপার লিমিট 0। ভাই অনেকে সেখানে ভুল করে কি জানো, সবাই ভাবে ছোটটা হচ্ছে আপার লিমিট, সরি লোয়ার লিমিট, বড়টা হচ্ছে আপার লিমিট। কিন্তু এটা কিন্তু সবসময় হয় না ভাইয়া। দেখো তো, এক্স এর মান, ওয়াই এর মান 0, ওয়াই এর লোয়ার লিমিটে জেড এর যে মানটা পাইছো এটাই জেড এর লোয়ার লিমিট, আবার ওয়াই এর আপার লিমিটে জেড এর যে মানটা পাচ্ছ এটা হচ্ছে জেড এর আপার লিমিট। তাহলে লোয়ার লিমিট হবে 2, আপার লিমিট হবে 0। উল্টা বসে ফেলে কিন্তু আনসার উল্টা আসবে, তখন ভুল হবে। তাহলে 2 থেকে 0, জেড স্কোয়ার এটা গুণ দিয়ে দাও, তাহলে 4z স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 dz। 4z কিউব বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 5 বাই 5। আপার লিমিট 0 বসালে 0 মাইনাস 0, লোয়ার লিমিট বসালে 4 ইন্টু 2 কিউব বাই 3 মাইনাস 2 টু দি পাওয়ার 5 বাই 5। এখান থেকে যা মান আসে আর কি, এটা তো 0 আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, একবার লিখে দিই। তাহলে 2 ইন্টু 8 2 টু দি পাওয়ার 5 মানে কত ভাইয়া? 32। এরকম কিছু একটা আসছে, ওদের আনসার কত দেখি ভাইয়া, দাও এটা ক্যালকুলেটরে দাও, দিলে দেখবা 64/15 আসবে এখানে। তাহলে সেখান থেকে একবারে করলে 128/15। ডান। চলো এবার তোমাদেরকে কিছু কঠিন জিনিস শিখাই। সহজ জিনিস, এই চ্যাপ্টার ভাই সবই পারবা তোমরা। ভাই তো ভাইয়া বলছি, ভাইয়ের উপরে বিশ্বাস রাখো, খালি বইটা ধরে স্টার্ট করে দাও প্রথম থেকে। এই চ্যাপ্টার কিন্তু অনেক ম্যাথ এবং সবগুলোই বোর্ডে আসে, তো অবশ্যই নোট করতে হবে। এবং আরেকটা ব্যাপার হবে যে তুমি এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে আগের অনেকগুলো চ্যাপ্টারে ম্যাথ মানে রিভিশন করা হবে বলতে পারো, কথা বুঝো নি? কারণ ওই টাইপের ম্যাথগুলাই এখানে। তো বাসায় গিয়ে স্টার্ট করবা সবাই। চলো, আমাদের একটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে ফুল সিলেবাসে থাকার কথা ছিল কিন্তু এখন নাই। চ্যাপ্টারটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যার ভিতরে একটা টপিক খুব ভালো এবং খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরম মান। ইংলিশে বলে অ্যাবসলিউট ভ্যালু। সো কোন একটা সংখ্যার পরম মান বলতে বোঝায়, ধরো মডুলাস অফ এক্স, এটা ডিফাইন করা এভাবে, এটা হচ্ছে মডুলাস অফ এক্স সমান এক্স হয় যখন এক্স ধনাত্মক হয়, এক্স গ্রেটার দ্যান 0 হয়, আর মাইনাস এক্স হয় যখন এক্স লেস দেন 0 হয়। বুঝাই বলি ভাইয়া? দেখে কেমন জানি মনে হচ্ছে যে ভাইয়া মডুলাস অফ এক্স তো কখনো নেগেটিভ হয় না, তাই না?
মডুলাস অফ এক্স কখনো কি হয় না, নেগেটিভ হয় না। তারপর মাইনাস চিহ্ন দিচ্ছেন কেন? কারণ হচ্ছে 5 এর মডুলাস প্লাস 5 এর কত ভাইয়া? 5, তাই না? সো এই পুরোটাকে তুমি যদি এক্স ধরো, এক্স এর মডুলাস এক্স এর সমানই আসছে, এটা তো কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। এক্স এর মডুলাস এক্স এর সমানই আসছে। এখন দেখো ভাইয়া, যদি মডুলাসের ভিতরে -5 থাকে, তাহলে এই পুরোটা হচ্ছে ভাইয়ার এক্স। -5 পুরোটা 5 না, কিন্তু -5 পুরোটা হচ্ছে ভাইয়ার সংখ্যা। এবার তাহলে এইটার মডুলাস কত হবে? +5, তাই না? -5 মডুলাস কত হয়? +5। এখন দেখো তো, +5 টাকে ভাই চাইলে লিখতে পারি না -5 লেখা যায়? সো মাইনাস আর -5 মানেই হচ্ছে ভাইয়ের এক্স না? তাহলে মাইনাস এই পুরোটা হচ্ছে ভাইয়ের এক্স। তার মানে হচ্ছে এক্স যদি নেগেটিভ হয়, মডুলাস তো নেগেটিভ হবে না, হবে ভাইয়া? তাহলে মডুলাসকে যদি পজিটিভ করতে চাও, তাহলে নেগেটিভ ভ্যালুর আগে আরেকটা কি বসাইতে হবে, যাতে মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। কথা কি বুঝছো? তো এই কারণে এভাবে ডিফাইন করা, যে মডুলাস অফ এক্স সমান হবে পজিটিভ এক্স যখন এক্স, সরি, প্লাস এক্স যখন এক্স গ্রেটার দেন 0, আর মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0। কারণ এক্স অলরেডি নেগেটিভ, তার সামনে একটা মাইনাস বসালে সে কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তার মানে মডুলাস অফ এক্স এর ভিতর থেকে আমরা কখনোই নেগেটিভ ভ্যালু পাবো না, সবসময় কি ভ্যালু পাবো, পজিটিভ ভ্যালু পাবো। কথা বুঝছি? আসো এটা লেখো, এগুলো লেখো, এটা আবার একটু বুঝে দিব, এটা এটা এটা, এগুলো তোলো তোলো তোলো, সব তোলো। বাসায় গিয়ে দেখবে যে নাইলে মাথা আবার কাজ করবে না, মনে হয় যে ভাইয়া মনে হয় ভুলভাল লিখে দিচ্ছে, অথবা ভাইয়া মনে হয় পাগল হয়ে গেছিল। চলো এবার ভাইয়া তোমাদেরকে মডুলাস ফাংশন যুক্ত কোন একটা মডুলাস যুক্ত কোন একটা ফাংশনের নির্দিষ্ট যোগজ বের করা শিখাই। যেমন ধরো ইন্টিগ্রেশন অফ মডুলাস অফ এক্স ডিএক্স -1 থেকে +1 এর মধ্যে, এটার মান বের করতে বলছে। কিন্তু পরীক্ষা আসছে, কোন জায়গায় আসছে বলি, বুট এক্স আসছে 15-16তে, সাস্টে আসছে 14-15তে এই কোশ্চেনটা। হ্যাঁ, এখন দেখো মডুলাস অফ এক্স এর জায়গায় তো ভাইয়া প্লাস এক্স হয় মাইনাস এক্স হয়, ডিপেন্ডস এক্স এর মানটা কেমন, তাই না? তো এখন আমরা যেটা করব ভাইয়া হচ্ছে এই পুরো ইন্টিগ্রেশনটাকে দুইটা সেগমেন্টে ভাগ করব। -1 থেকে +1 পর্যন্ত, যেহেতু এই যে ভাই বুঝাই সংখ্যা রেখার মধ্যে এই হচ্ছে -1, এই হচ্ছে +1। এখন তুই যেটা গ্রাফ আঁকো, এটা গ্রাফটা দেখতে এরকম হয়, এটা গ্রাফ দেখতে এরকম, বুঝছো? এক্স এর মান যদি পজিটিভ হয়, তাও মডুলাস অফ এক্স এর মান পজিটিভই থাকবে। এক্স এর মান যদি নেগেটিভও হয়, মডুলাস অফ এক্স এর মান তাও পজিটিভই থাকবে, তাই না? গ্রাফ দেখতে এরকম। সো ভাইয়া যেটা করবো, ভাইয়া হচ্ছে এই -1 থেকে 0 পর্যন্ত ইন্টিগ্রেশনটা আলাদা করব, কারণ এইখানে এক্স এর ভ্যালুগুলো নেগেটিভ। আবার 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশনটা আলাদা করব, কারণ এখানেও এক্স এর ভ্যালু, সরি, এখানে এক্স এর ভ্যালু নেগেটিভ, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে পজিটিভ। তাহলে এবার দেখো কি করি ভাইয়া। তাহলে ইন্টিগ্রেশন অফ -1 থেকে +1 মডুলাস অফ এক্স ডিএক্স সমান -1 থেকে 0 পর্যন্ত একবার করব, আরেকবার হচ্ছে 0 থেকে, সরি, প্লাস, পরে লেখো 0 থেকে 1 পর্যন্ত আরেকবার ইন্টিগ্রেট করব। কাকে ইন্টিগ্রেট করব? মডুলাস অফ এক্স কে। এখন ভাইকে বলো, যদি এক্স নেগেটিভ হয়, 0 থেকে -1 থেকে 0 মানে তো এক্স নেগেটিভ, তখন মডুলাস অফ এক্স এর জায়গায় কি লিখতে হয়? -x। তখন তুমি এখানে লিখবে -x। আর যদি এক্স পজিটিভ হয় 0 থেকে 1 এর মধ্যে, তখন এই মডুলাস অফ এক্স এর জায়গায় কি লিখবা? +x। এখন দেখো এই রেখাগুলোর সমীকরণ আসলে তাই, দেখো এটা y = x রেখা, তাই না? আর এটা হচ্ছে, এটা যেহেতু 135 ডিগ্রি কোণ তৈরি করে, এটা ঢাল হচ্ছে -1, এটা হচ্ছে y = -x। কথা বুঝছো? তো এখন বাকি ইন্টিগ্রেশন তোমরা সবাই পারো, করো, স্টার্ট করো। তাহলে আমরা এরকম মডুলাস ফাংশনকে দুইটা সেগমেন্টে ভাগ করে নিব, একটা হচ্ছে পজিটিভ ভ্যালুর জন্য, একটা হচ্ছে নেগেটিভ ভ্যালুর জন্য। তাহলে মাইনাসটা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেট করলে এটা হবে x²/2, আপার লিমিট হচ্ছে 0, লোয়ার লিমিট -1। এটাকে করলে হবে x²/2, আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। তাহলে আমরা প্রথমে আপার লিমিট বসাই 0/2 মাইনাস লোয়ার লিমিট বসালে -1²/2 প্লাস আপার লিমিট হচ্ছে 1/2, এটা হবে মাইনাস প্লাস হাফ, প্লাস হাফ ইকুয়াল 1। বুঝলাম ভাইয়া? আরেকটা एग्जांपल দেই। হ্যাঁ, এটা ডিউতে আসছে 15-16তে, 2 থেকে 8 x - 5 এর মডুলাস dx। এখানে এসে ঘাপলা, এতক্ষণ তো মডুলাস অফ x ছিল, কোনো ঝামেলা ছিল না, কিন্তু এবার হচ্ছে মডুলাস অফ x - 5। সো এই ক্ষেত্রে কি করবা?
দেখো ভাই একটু কম্প্যারিজন করে তোমাদের দেখাই। এটা সমান ছিল x যখন x গ্রেটার দেন 0 আর মাইনাস x যখন x লেস দেন ইকুয়াল সরি লেস দেন 0। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ওটাই করবো আসলে। এখন আমরা যেটা করবো দেখো, তাহলে ভাই এটা লিখতে পারি কিনা। এখন x মাইনাস 5 এই পুরোটাকে x চিন্তা করো, তাহলে x এর মান পজিটিভ কখন হয়, যখন x গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, তাই না? x এর মডুলাসের মান পজিটিভ মানে প্লাস x, আমরা এইদিকে তাকাবো ভাইয়া, এখানে x এখানে x এখানে x, তাই না? মডুলাস অফ x সমান প্লাস x হয় যখন x পজিটিভ। তাহলে x মাইনাস 5 মানে পুরোটা পজিটিভ হবে যখন এই পুরোটার ভুল লিখছি, যখন এই পুরোটার মান গ্রেটার দেন ইকুয়াল 0 হবে, তাই না ভাইয়া? কম্পেয়ার করে এটা x এটাও x এটাও x, তাহলে এটা যদি x মাইনাস 5 হয় এখানেও x মাইনাস 5 এখানেও x মাইনাস 5, তাহলে এখান থেকে ভাই লিখতে পারি না দেখো তো x গ্রেটার দেন ইকুয়াল 5। তাহলে মাইনাস x মাইনাস 5 কখন হবে, যখন ভাইয়ার x মাইনাস 5 পুরো মানটা কি হবে, লেস দেন 0 হবে। এটা কখন হয়, যখন x এর মান লেস দেন 5। এখন ভাইয়া যে লিমিট 2 থেকে 8, দেখো তো এটার ভিতরে 5 এর থেকে ছোট ভ্যালু আছে, 5 এর থেকে বড় ভ্যালু আছে। সো 5 এর থেকে ছোট ভ্যালু হলে এই ফাংশন ইউজ করব, আর 5 এর বড় ভ্যালুগুলোর জন্য এই ফাংশন ইউজ করব। তাহলে একটু দেখাই ভাইয়া, পড় লেখো। তাহলে সুতরাং 2 থেকে 8 x মাইনাস 5 dx, এটাকে ভাই লিখতে পারবে, এদিকে তাকাও। তাহলে 2 থেকে 5 পর্যন্ত, 5 থেকে ছোট না ভাইয়া, তখন কোনটা নেওয়া উচিত, মাইনাস x মাইনাস 5। আর 5 থেকে 8 এর মধ্যে এটা 5 থেকে বড়, তাহলে কোন ফাংশনটা নেওয়া উচিত, প্লাস x মাইনাস 5। বা এটা তোমরা সবাই পারো। চলো মাইনাসটা বাইরে নিয়ে আসি। x মাইনাস 5 dx যে কথা, dx মাইনাস 5 এই কথা, x মাইনাস 5 যে কথা, dx মাইনাস 5 একই কথা, কারণ x মাইনাস 5 কে ডিফারেন্সিয়েট করলে 1 ই পাওয়া যায়। তাহলে x dx, x কে ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2, আপার লিমিট হচ্ছে 5, লোয়ার লিমিট 2। এখানেও সেম। তাহলে প্রথমে আপার লিমিট বসাবো, এখানেও সেম আপার লিমিট 8 মাইনাস 5 হোল স্কয়ার বাই 2 মাইনাস লোয়ার লিমিট, x এর জায়গায় একবার আপার লিমিট, একবার x এর জায়গায় লোয়ার লিমিট। এটা হবে 0, এটা হবে 9 বাই 2, এটা হবে 9 বাই 2, এটা হবে 0। তাহলে মাইনাস আছে প্লাস 9 9 18, 18 বাই 2 মানে 9। এটা ভাই বুঝাই দিই ভাইয়া, তুমি বুঝবা না, এদিকে দেখো। এই জিনিসটাকে dx কে কেন ভাইয়া dx 5 লিখছি, এই যে দেখো ddx অফ x 5। বলো ভাই কে x 5 কে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যায়, 1 না? x 5 কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস 0 1 পাওয়া যায়। এবার আর গুণ করো, তাহলে dx 5 সমান কত লেখা যাবে, dx লেখা যাবে, তাই না? সো এই কারণে ভাই হচ্ছে dx এর জায়গায় dx 5 লিখছি। এবার এটাকে এভাবে চিন্তা করবা, এই পুরোটা x, তাহলে x dx, তাহলে ইন্টিগ্রেশন অফ x dx কে কিভাবে ইন্টিগ্রেট করো, x টু দি পাওয়ার 1 ধরে না, x স্কয়ার বাই 2, তাহলে এটা x dx ইন্টিগ্রেট করলে x স্কয়ার বাই 2 এই যে, বুঝছো?